অরিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমনটা সজলবাবু বললেন যে স্টেটের স্পন্সার্ড একটি মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, সেখানে ট্যুরিজম আসবে, তীর্থযাত্রীরা আসবেন, বহু মানুষ আসবেন, জগন্নাথ দেবের পুজো হবে, গরিবের সেবা হয়তো হবে, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু আমার সিম্পল প্রশ্ন, একদম সাধারণ মানের নিম্ন মেধার প্রশ্ন, রাম মন্দির 2024-এর আগে তৈরি হলে সেইটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, তাহলে 2026-এর আগে জগন্নাথ মন্দির কি করে রাজনৈতিক উদ্দেশ্যবিহীন হতে পারে বলে তোমার মনে হয়? বা নাকি সত্যিই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই তৈরি হচ্ছে, আর কোনো উদ্দেশ্যই নেই? দেখুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধান যদি কোনো ধর্মীয় কাজ করেন সরাসরি কোনো পলিটিক্যাল ব্যানারের বা পলিটিক্যাল আমব্রেলার তলায় থেকে, তাহলে সেটা কখনোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। এবার ঘটনা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করছেন, মুখ্যমন্ত্রী তো কংগ্রেসের শরিক এখন পার্লামেন্টে, তো সেই কংগ্রেস 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্টের এই 42nd অ্যামেন্ডমেন্ট বা যেটা মিনি কনস্টিটিউশন আমরা বলি, সেইখানে আপনারা দেখবেন যে সেকুলার শব্দটাকে জোড়া হয়েছে। ঠিক, এবার সেকুলার কথার মানে কি? হ্যাঁ, এই যে ইমার্জেন্সির সময় জোড়া হয়েছিল, এখন এই সেকুলার কথাটা আমরা নিয়েছিলাম ওয়েস্টার্ন ফিলোসফি থেকে। ওয়েস্টার্ন ফিলোসফিতে কি হয়েছিল যে চার্চ দীর্ঘদিন ধরে একটা প্রতিষ্ঠান হিসেবে তারা পলিসি বা গভর্নেন্সে কন্ট্রোল করছিল, সেটা বলা হয়েছিল এখানে করা হবে না, আমরা রিলিজিয়াস ইনস্টিটিউশনকে আলাদা রাখবো আর গভর্নেন্সকে আলাদা রাখবো। কেন আলাদা রাখবো? তার কারণ হচ্ছে ধর্ম প্রত্যেকের প্রাইভেট অ্যাফেয়ার্স আর গভর্নেন্স হচ্ছে একটা পাবলিক অ্যাফেয়ার্স। কিন্তু এখানে আপনি যদি যে অ্যাপ্রোচটা হচ্ছে দীর্ঘদিন ধরে হয়ে আসছে দেখেন, সেটা হচ্ছে পজিটিভ সেকুলারিজমের যে প্রিন্সিপাল আমরা কনস্টিটিউশনে লে ডাউন করেছি তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এবার ঘটনা হচ্ছে যে যদি সত্যি ধর্মীয় প্রতিষ্ঠান করাটা একটা মুখ্যমন্ত্রীর কাজ হয়ে থাকে, তাহলে উনি রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন, শুধু তাই নয়, মুখে বিরোধিতা করেছেন তাই নয়, উনি জাননি সেটাও নয়, উনি এখানে একটা একতার মিছিল বার করেছিলেন। সেই দিনকেই একটা একতার মিছিল বার করেছিলেন, বলেছিলেন যে এই ধরনের পলিটিক্যাল কাণ্ড হচ্ছে। শুধু তাই নয়, আপনি যদি হাইকোর্টের ডেটাবেস দেখেন, একাধিক মামলা হয়েছিল যে রাম মন্দির বিভিন্ন জায়গায় স্ক্রিনিং করা হবে বলে, সে দেশপ্রিয় পার্ক থেকে বিভিন্ন জায়গায় স্ক্রিনিং করতে দেওয়া হয়নি, রীতিমতো মামলা করে একেবারে আদায় করে নিতে হয়েছে বিভিন্ন সংগঠনকে। তাহলে ঘটনাটা হচ্ছে রাম মন্দির স্ক্রিনিং নিয়ে ওনার মনে হচ্ছে সেটা রাজনৈতিক। তিনি বলেছিলেন এটা শান্তি মিছিল করার প্রয়োজন, কারণ ওখানে নিশ্চয়ই কমিউনাল কাজ হচ্ছে বলেই শান্তি মিছিল করার প্রয়োজন বোধ করেছিলেন উনি। মন্দির উনি কেন করছেন? এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে এখানে হাইলাইট করে রাখি, যে শুধুমাত্র এই রাজনৈতিক জাতাকলে পড়ে এই দীঘায় যে রাস্তা প্রসার করা হবে তার জন্য প্রায় 500টার উপরে গাছ কাটা হচ্ছে। অনেকেই জানেন না, এটা নিয়ে অনেক জায়গায় কথা হচ্ছে না, যে এত পরিবেশ সচেতনতার গল্প বলে, এনভায়রনমেন্টাল লয়ের কথা বলে, কিন্তু এই মন্দির কেন্দ্রিক রাজনৈতিক পদক্ষেপের জন্যে 500টার উপরে গাছ কাটা হচ্ছে, যেই নিয়ে কোথাও কোনো রকম মুভমেন্টস হচ্ছে না। অথচ শুধুমাত্র এনারা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক ভিশন সেটা সবসময়ই ভোট কেন্দ্রিক, সেটা কোনোদিনই ছিল না সোশ্যাল আপলিপমেন্টের জন্য। তিনি সবসময় সামনের যে ইলেকশনটা আসছেন সেই ইলেকশনে একটা ছোট ছোট গ্রুপিং করে নেন, যে কোন জায়গায় আমার ভোটটা কম আছে, সেই অডিয়েন্সকে টার্গেট করার জন্য উনি একটা কথা বলেন। ফলে একথা আপনি নিশ্চিত জেনে রাখুন যে জগন্নাথ মন্দির করুন, শ্রী শ্রী লোকনাথের মন্দির করেছেন উনি উত্তর 24 পরগনা, এবং করেছেন উনি যে এত মহানুভব যদি হতেন তাহলে করেছেন চুপ থাকতেন, মঞ্চে উঠে বলতেন না যেটা করে দিলাম সেটা করে দিলাম। এখান থেকে অরিত্র উনি ফিরিস্তি দেন প্রত্যেকটা সভায় গিয়ে, উনি কি কি করেছেন একবার শুনেনি অরিত্র? হ্যাঁ, পিসিআর থেকে বলছে একবার শুনেনি, আমরা শুনবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরিস্তি কোথায় কোন মন্দিরে তিনি ডেভেলপমেন্ট করেছেন, তারপর আসবো বাকিদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়। মায়েশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, বল্লভপুর ঘাট, জগন্নাথ ঘাট জেঠির কাজ, এরকম অনেক কাজ আমরা কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছি। তাছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, দীঘার পুরীতে, আপনারা পুরীর মন্দিরে যান তো, উড়িষ্যায় আপনারা কি জানেন একই উচ্চতা পুরীর মন্দিরের মতো আমরা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করছি। কালীঘাট যান না, কালীঘাট দেখে আসুন কি কাজ হচ্ছে। দক্ষিণেশ্বর গেছেন নতুন হবার পরে, তারাপীঠ গেছেন নতুন হওয়ার পরে, ফুল্লরা গেছেন, সতীপীঠ, কঙ্কালীতলা গেছেন, নন্দিকেশ্বরী গেছেন, অট্টহাস্য গেছেন। বাংলায় কিন্তু সমস্ত সতীপীঠের সমস্ত স্থান, কাজে বাংলার গৌরব, বাংলার গৌরব। আমি অম্বিকানন্দ মহারাজের কাছে যাব। মহারাজ, মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাগুলো প্রশ্ন করলেন, আপনি এখানে গেছেন, আপনি গেছেন,
সেইখানে কি আপনি আদৌ গেছেন, দেখেছেন কি কত উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাগুলোর? এমনকি অনুকূল ঠাকুরকেও তিনি জমি চাওয়ার পর তিনি দিয়ে দিয়েছেন সেই জমি। তো আপনারা বেকারই এই যে অভিযোগ ওঠে অনেকেই করেন যে উনি সংখ্যালঘুদের তোষণ করছেন ইত্যাদি, উনি তো মন্দিরের জন্য জান প্রাণ দিয়ে লড়াই করছেন এবং সমস্তটা দিয়ে দিয়েছেন নিজের। কিশলয় মমতা বন্দ্যোপাধ্যায় আগে যে কটা মন্দিরের উন্নয়ন করেছেন বলে দাবি করছেন, সেগুলোর নামগুলো ভালো করে উচ্চারণ করুন না। নান্দিকেশ্বরী বলে তো আমি আমার পিতৃপুরুষের জন্মে কখনো কোনো সতীপীঠ আছে বা কোনো মন্দির আছে শুনিনি। কথাটা নন্দিকেশ্বরী। উনি বারবার, সমস্যা ওনার একটাই, উনি বারবার মিথ্যে কথাটাকে জোর দিয়ে বলেন, সেটাকে জোর দিয়ে বারবার করে বলার চেষ্টা করেন যাতে সেটা সত্যে পরিণত হয়। এটা তো গোয়েবেলসীয় থিওরি। নান্দিকেশ্বরী বলেও কোনো মন্দির নেই, আর অট্টহাস্য বলেও কোনো মন্দির নেই। দুটি সতীপীঠ, নন্দিকেশ্বরী তলা এবং অট্টহাস, এই দুটো মন্দিরের নামটা উনি আগে সঠিকভাবে বলুন, কি উন্নয়ন করেছেন কি করেননি তারপরের বিষয়। যে অট্টহাসের কথা বলছেন, সেখানে আমার প্রায়শই যাতায়াত আছে। সেখানে এখনও গ্রামের মধ্যে অনেক জায়গাতে বিদ্যুৎ পরিষেবা পৌঁছয়নি। অট্টহাস মন্দির যাওয়ার পথে রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ এবং গ্রামের সাধারণ মানুষের পানীয় জল পরিষেবার অত্যন্ত দুরবস্থা আছে। একটা সতীপীঠের উন্নয়ন করেছেন কি করেননি তার সাথে সাথে সতীপীঠ অবধি মানুষ যে পৌঁছবে বা সেই সতীপীঠ লাগোয়া যে মানুষগুলো থাকে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন? পারেননি। এই সব বিষয় নিয়ে বলে কি লাভ? আর দীঘার কথা বলছিলেন, যেটা নিয়ে জগন্নাথ মন্দির হবে, সেখানে কত মানুষ ট্যুরিজম আসবে, কত ভালো হবে, আপনারা বিরোধিতা করছেন। দীঘার জগন্নাথ মন্দিরে যদি আপনি আমায় ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করেন আমি যাব কি যাব না, অবশ্যই যাব। আমি একজন সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, হিন্দুত্বের একজন প্রচারক, সেই হিসেবে যে কোনো জায়গায় হিন্দু দেবস্থান সেখানে আমি যাব, যেতে বাধ্য। কিন্তু ওনার কথার মধ্যে একটা সূক্ষ্ম অহং এবং ঔদ্ধত্যের প্রকাশ হয়েছে। উনি পুরীর শ্রীমন্দিরের সাথে উনি দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করছেন, যেটা কোনোদিন সম্ভব নয়। পুরীর শ্রীমন্দিরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের দৈব নির্দেশে পাওয়া নীলমাধব, তিনি ইন্দ্রদুম্ন, মহারাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দিয়ে ব্রহ্মার নির্দেশে ওখানে যজ্ঞাদি অনুষ্ঠান করে দীর্ঘ সহস্র বছরের একটা ইতিহাস, সেই ইতিহাসের ওখানে বহিঃপ্রকাশ ঘটেছে। আজ এত লক্ষ লক্ষ মানুষ, সারা পৃথিবীর মানুষ জগন্নাথ দেবকে, যে নীলাচলের নীল মাধবকে উপাসনা করেন, তাকে কি উনি দীঘার মন্দিরের মধ্যে সীমাবদ্ধ করতে চাইছেন? যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা সজল ঘোষ বলছিলেন, যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা সজল ঘোষ বলছিলেন পুরীর শ্রীমন্দির নিয়ে, পুরীর শ্রীমন্দিরে কোনো অহিন্দু প্রবেশ করতে পারে না, যার জন্য ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পুরীর শ্রীমন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি তার পেছনে হাজার কারণ আছে, সেটা বিতর্কিত বিষয়। সেই পুরীর শ্রীমন্দির, যেখানে মহারাজা ইন্দ্রদুম্ন ভগবান শ্রীকৃষ্ণের দারুময়ী যে ব্রহ্মবস্তু, যে ব্রহ্মবস্তু 12 বছর 13 বছর কিংবা 14 বছর পরে, নির্দিষ্ট সময়ের পরে প্রাণ রূপে সেখানে নবকলেবরের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই জগন্নাথ মন্দিরের অনুকরণ করতে পারেন কখনো? ওখানে সাক্ষাৎ ব্রহ্মবস্তু ভগবান জগন্নাথ, ভগবান শ্রীকৃষ্ণের দারু রূপী ব্রহ্মবস্তু বিদ্যমান, সেটাকে দীঘার মন্দিরে কখনো আনা সম্ভব নয়, কখনোই আনা সম্ভব। বেশ মহারাজ, আপনি সঙ্গে থাকুন, আমি একটা বাইট শোনাবো এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের যখন প্রতিষ্ঠা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাম মন্দিরের প্রতিষ্ঠা করলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা শোনাবো। তারপর শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় আজ জগন্নাথ মন্দির নিয়ে কি বললেন। দুটো পরপর বাইট শোনাবো, তারপর আসবো অনির্বাণ বাবুর কাছে। দুটো বাইট, মমতা বন্দ্যোপাধ্যায়, রাম মন্দির এবং জগন্নাথ মন্দির, শুনুন। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো, কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আগামী বছর আমাদের দীঘাতে
যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব। আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে এবং উপলব্ধি করবেন যে এই কাজটা এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম। আমি আজকে দুলাল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন, নিজেও উপস্থিত থেকেছেন।